আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুলতানা। শুরুতেই ইরান যুদ্ধ প্রসঙ্গ। ইরানের মধ্যাঞ্চলীয় শহর নাজফাবাদে যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়ালো ১,৩৩০ জন। এদিকে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ইরানের জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। এর ফলে তেহরানের সড়কগুলো এখন জ্বলন্ত নদীতে পরিণত হয়েছে। এই তেল ও পানি শোধনাগারে হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিস্তারিত থাকছে সামিউল শিহাবের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন নিয়ন্ত্রণের বাইরে। ইরানের কেন্দ্রস্থল থেকে শুরু করে লেবানন সীমান্ত সবখানেই এখন লাশের মিছিল। বিশেষ করে ইরানের নাসফাবাদে ইসরায়েলি মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম মিসাইল হামলার পর যখন সাধারণ মানুষ ও উদ্ধারকর্মীরা আহতদের সাহায্যে এগিয়ে আসেন, ঠিক তখনই একই স্থানে আঘাত হানে দ্বিতীয় মিসাইলটি। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় দেশজুড়ে প্রায় 10,000 বেসামরিক ভবন ধ্বংস হয়েছে। সংঘাতের আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতেও। আরব আমিরাতে ইরানি ড্রোন হামলায় বাংলাদেশি প্রবাসী সহ অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দায়িত্ব পালনকালে তাদের 2 কর্মকর্তা নিহত হয়েছেন। বাহরাইনের মোহারাকে 3 জনকে আহতের পাশাপাশি একটি পানি শোধন কেন্দ্রে হামলা চালিয়েছে ইরানি ড্রোন। এদিকে পারস্য উপসাগরে আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজডুবির ঘটনায় 3 ইন্দোনেশীয় নাবিক নিখোঁজ রয়েছেন। দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে 2 পাকিস্তানি নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। লেবানন সীমান্তে পরিস্থিতি আরও ভয়াবহ। দক্ষিণ লেবাননের সির এল ঘারবিয়া গ্রামে একটি 3তলা ভবনে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত 19 জন নিহত হয়েছে। এরই মধ্যে লিটানি নদীর দক্ষিণ তীরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে খামেনির পরবর্তী প্রত্যেক উত্তরসূরিকে খুঁজে বের করে নির্মূলের হুমকি দিয়েছে তারা। এদিকে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরানের জ্বালানি তেল স্থাপনায় আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। এতে তেহরানে জ্বালানি তেলের ব্যবহার দৈনিক 30 লিটার থেকে কমিয়ে 20 লিটার করা হয়েছে। তেল স্থাপনায় বিস্ফোরণের ফলে অঞ্চল জুড়ে বিষাক্ত বৃষ্টিপাত হতে পারে বলেও এক জরুরি সতর্কবার্তা দিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। ইরানের পানি ও তেল শোধনাগারে হামলার জবাবে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরেকদিকে সংঘাত শুরুর পর থেকে বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটকের দাবি করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। সামিউল শিহাব, আরটিভি। ফিরছি দেশের খবরে। রাজধানী সহ দেশের বেশিরভাগ পাম্পেই নেই জ্বালানি তেল, ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে গ্রাহকদের। 2-1টি পাম্পে তেল থাকলেও তা পেতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন চালকরা। দাম বাড়ানোর আশঙ্কায় ক্রেতারা বাড়তি তেল নেওয়ার কারণে সংকট তৈরি হয়েছে বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ডিসিদের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেলের সংকটে দাম বাড়তে পারে এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গত কয়েকদিন ধরে ভিড় করছেন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকরা। অতিরিক্ত চাপে রবিবার সকাল থেকে ঢাকার বিভিন্ন পাম্পে তেল না পেয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে। প্রয়োজন এখন আমাদের প্রয়োজন আমরা পাচ্ছি না। যেসব পাম্পগুলো তেল পাওয়া যেতেছে এরকম সিরিয়াল ভাই, আসলে আমরাই সবচেয়ে বড় খারাপ, কারণ আমরা ভাই কোনো কিছু একটা হলে ওটা না বেশি কাবা করি। ওরা বলতে যাচ্ছে যে সকাল থেকে এই পর্যন্ত তারা সব বিক্রি করে ফেলেছে, এটা কি সম্ভব? শুধু রাজধানী নয়, জ্বালানি তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় বিভিন্ন জেলায় অধিকাংশ পাম্পও বন্ধ রয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে 14টি পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। এই পাম্পগুলোতে শনিবার রাত থেকে তেল বেচাকেনা বন্ধ করে দেওয়ার অভিযোগ চালকদের। তারা তেল এইভাবে বাড়তি দামে বেচার জন্য তারা সিন্ডিকেট শুরু করছে। আমরা তেল চাচ্ছি, আমরা তেল দিচ্ছে না, এই মজুত করে রেখে দিচ্ছে। এই যে ট্যাঙ্কিতে এরা নিউ না হলেও 2 থেকে 3 গাড়ি তেল এদের মজুত আছে। ক্রেতাদের অতিরিক্ত তেল নেওয়া সংকট তৈরি হয়েছে বলে জানান পাম্প মালিকরা। আমার 2 ট্যাঙ্কি 33,000 লিটার থাকে, আমরা 33,000 লিটার বিক্রি করে আলাচ্ছি। আমি যদি ডেলি 1 গাড়ি তেল বেচতে পারি, আমার প্রফিট আছে না? আমি তেল 1 গাড়ি এনে রেখে লাভ হইব কি?
আমরা তো ব্যবসা করতে বসি। সবাই নিয়ে নিয়ে যদি আপনি বাড়িতে মজুত করে তাহলে তো সমস্যা, এটা তো এত সরকারও সামাল দিতে পারবো না, আমরাও পারবো না। এদিকে জ্বালানি তেল বিপণনে ফিলিং স্টেশনের নিরাপত্তার সাথে পুলিশি টহল জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রবিবার চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সে সাথে জ্বালানি তেলের যথাযথ সরবরাহ নিশ্চিত ও নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে ডিসিদের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। বিপুল দেবরাই, RTV, ঢাকা। জ্বালানির যথেষ্ট মজুদ রয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আবারও দাম না বাড়ানোর কথা জানান। তাগিদ দেন জ্বালানি সাশ্রয়ের। জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত একটি অনুষ্ঠানে মন্ত্রী জ্বালানি অপচয় না করার তাগিদ দেন। এদিকে জ্বালানি অপচয় কমাতে এবারের স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সরকারি সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবসের আলোচনার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। বক্তারা বলেন, কোনো ওয়ারেন্ট ছাড়াই তারেক রহমানকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়েছিল তৎকালীন সেনা সমর্থিত সরকার। আমাদের প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী বলেন, ১/১১ সৃষ্টি হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। শত নির্যাতনের পরও তারেক রহমানকে মাথানত করাতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা। কথা বলেন জ্বালানি বিষয় নিয়েও। সব একবারে খেয়ে শেষ করার চেয়ে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। গতকালকে বলেছি আমি যে আমার মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। অলরেডি আজকে দুপুর 11টায় একটা জাহাজ নোঙর নিয়েছে যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুদ করবেন, এটা ঠিক হবে না। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জ্বালানি সংকট মাথায় রেখে ২৬ মার্চে কোনো আলোকসজ্জা করবে না সরকার। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস যাতে ভাব গাম্ভীর্যের সাথে আমরা উদযাপন করতে পারি, জেলা পর্যায়ে আলোচনা সভা হয়, প্রশাসন, জেলা প্রশাসনের নেতৃত্বে, বিভাগীয় প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে। তবে আমরা বিশেষ করে মনোযোগ দিয়েছি ঈদের আগে যাত্রার সময় যাতে বিভিন্ন রকমের যে সমস্যার সৃষ্টি হয় এগুলো যাতে না হয়, আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজার্স আমরা নিয়েছি। আমরা একটা ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি। স্বাধীনতা দিবসের সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যথেষ্ট অর্গানাইজড, এই ছুটিতে ইনশাআল্লাহ মানুষ স্বস্তি পাবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। দেশে পর্যাপ্ত তেলের মজুদ আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, তেলের সংকটে মানুষের এই যাত্রায় কোনো প্রভাব পড়ার শঙ্কা নেই। জনযাত্রা নির্বিঘ্ন করার জন্য মনোরেল সহ আরও কিছু প্রকল্প সামনে আসছে বলেও জানান মন্ত্রী। টিকিটের দাম বাড়া কিংবা পরিবহন সংকটের শঙ্কা নেই বলেও উল্লেখ করেন সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিকেলে মেট্রো রেল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এবার অন্যান্য খবর। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জয়মা রহমান। বেগম খালেদা জিয়া ছাড়াও আরও ৫ নারী পান এ পুরস্কার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার ২০২৬ আয়োজন করা হয়। খানাল আমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার স্লোগানকে ধারণ করে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন ও শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানের এই আয়োজন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। সফল মা, শিক্ষা, চাকরি, অর্থনৈতিক ক্ষেত্র, সমাজ উন্নয়ন সহ বিভিন্ন খাতে ভূমিকা রাখা ৬ সফল নারীকে সম্মাননা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন্নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মোসাম্মদ ববিতা খাতুন, সফল জননী নূরবানো কবির, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী মুসাম্মদ সমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মুসাম্মদ আফরোজা ইয়াসমিন সম্মাননা পান। অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেন, শত অত্যাচারে বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীরা এগিয়ে গেলে জাতীয় এগিয়ে যায়। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা। শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন, ধৈর্যে অবিচল। তার স্মৃতি চির অব্যয়, চির অক্ষয়, অমর। বাংলাদেশের সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্বই আমাদের আগামীর পথকে আলোকিত করবে। সরকার সমাজে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নারী নেতৃত্ব সুদৃঢ় করতে কাজ করছে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। নারীদের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব, কর্মসংস্থান, শিক্ষা, সুরক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সমাজে তাদের সম্পৃক্ততা এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে সক্ষম হব। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন রাষ্ট্রপতি। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরে 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এটিকে বর্তমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন। সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্র হরণ ও সাইবার বুলিং অপরাধ নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি নারীর নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন। খান আলামিন, RTV, ঢাকা। সারা দেশের জুলাইয়ের যেসব নারী কণ্ঠস্বর আড়ালে চলে গেছে তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার প্রতিকার ও ধর্ষণের বিচার বিষয়ে আলোচনা সভা এবং এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এখনও যারা রাজনীতিতে আছেন তারা অতিমাত্রায় সাইবার বুলিংয়ের শিকার হওয়ায় পিছিয়ে যেতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ। অনুষ্ঠানে জাতীয় নারী শক্তির মুখ্য সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং আহ্বায়ক করা হয় মনিরা শারমিনকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে 2 সহযোগী সহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয় বিধাননগর আদালত তাকে 14 দিনের পুলিশি রিমান্ড দেয়। পুলিশের বরাতে ভারতীয় বার্তা সংস্থা ANI এ তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। অবশেষে ভারতে গ্রেপ্তার হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলা প্রধান আসামি শুটার ফয়সাল। ওসমান হাদি হত্যা মামলা প্রধান আসামি ফয়সাল সহ আরো 2 জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখা। রোববার সন্ধ্যায় বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ভারতীয় বার্তা সংস্থা NI জানায়, দীর্ঘদিন ধরেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খোঁজে অভিযান চালাচ্ছিল দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। অবশেষে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পশ্চিমবঙ্গ পুলিশ। গত বছরের 12 ডিসেম্বর রাজধানী পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হাদিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর পর 18 ডিসেম্বর 2025 চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে দফায় দফায় চলতে থাকে আন্দোলন, বিক্ষোভ ও মানববন্ধন।
এদিকে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চালাতে ভারত ও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় চলছে বলে জানা গেছে। সহযোগী ফয়সালকে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনাকারী সহ জড়িতদের সম্পর্কে আরও তথ্য মিলতে পারে বলে জানান বিশ্লেষকেরা। মুনতাসির মামুন, RTV, ঢাকা। অনুশোচনা না করে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পলাতক ফ্যাসিবাদ বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 17 বছরের গুম খুনের স্মৃতি যাতে আমরা ভুলে না যাই সে বিষয়ে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিগত 1.5 দশকে গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে মায়ের ডাক শিরোনামে তৈরি চলচ্চিত্রের শুভযাত্রা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাক। গত 1.5 দশকে বহু মানুষ গুম করা হয়েছে এবং জোরপূর্বক নিখোঁজ করা হয়েছে। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে তৈরি চলচ্চিত্রটির শুভযাত্রা উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় উপস্থিতি, সবাইকে নারী দিবস। আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে অনুষ্ঠানে বিগত 1.5 দশকে গুম হওয়া পরিবারের সংকট, সংগ্রাম ও নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন গুম ফেরতরা। আমার স্ত্রী, আমার মা, আমার বোন, এই ব্যক্তিরা যদি আমার পরিবারকে ধরে না রাখতো, আমার পরিবার ধ্বংস হয়ে যেত। আমিও কিছুদিন গুমে ছিলাম, আমাকেও গুম করা হয়েছিল, কিন্তু আমি সেই অভিজ্ঞতাটা মনে করতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার পরিবারের কাছে, আপনাদের কাছে ফেরত এনেছে। অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। বলেন, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের ভাতা প্রদানের উদ্যোগ নেয়ার কথা। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্যে, বেঁচে থাকবার জন্যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি তাদের ভবিষ্যৎ। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিদেশের মাটিতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পলাতক ফ্যাসিবাদ। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানই বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। অনুষ্ঠান শেষে গুম ফেরত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একসাথে আমরা পথ চলি। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের ইতিহাস ভুলে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বরিশালের নগর জামায়াতে ইসলামে আয়োজিত ইফতার মাহফিলে তিনি মন্তব্য করেন, এ সময় গেল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। আমরা তো চেয়েছিলাম গত নির্বাচনে মানুষ প্রস্তুত হয়েছিল দাঁড়িপাল্লায় ভোট দেবে, কোরআনের বিধান কায়েম হবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে দিল নাকি বলেন। রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী 6 এপ্রিল দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী MH তামিম। এর আগে একই ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে র্যাবের TFI সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে জবানবন্দি দেয়া গুমের শিকার ব্যারিস্টার আরমানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। অবশিষ্ট জেরা 10 মার্চ। অন্যদিকে ট্রাইব্যুনাল 2 জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের এবং ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়।
নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সহ ধর্মগুরুদের জন্য ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রম আগামী 14 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ। সচিবালয়ে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে সভায় শেষে কথা বলেন। তিনি বলেন, মসজিদের ক্ষেত্রে 10,000 টাকা, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ক্ষেত্রে 8,000 টাকা, মন্দিরের ক্ষেত্রে পুরোহিত 5,000 ও সেবায়েত 3,000 পাবেন। বৌদ্ধ মন্দিরে বিহার অধ্যক্ষ পাবেন 5,000 টাকা। প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি পৌরসভা হতে একটি করে মোট 4,908টি মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ের ক্ষেত্রে প্রতিটি উপজেলা হতে 2টি করে মোট 990টি মন্দির। এই সম্মানী প্রদানের জন্য চলতি অর্থ বছরে 27 কোটি 13 লক্ষ টাকা প্রয়োজন হবে। আগামী 15 মার্চ তারিখের মধ্যে নির্বাচিত সকল উপকারভোগীর নিকট সোনালী ব্যাংকের মাধ্যমে এই সম্মানী প্রেরণ করা হবে। সম্মানী কোনো হাতে হাতে দেওয়া হবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অতএব কোনো ধরনের দুর্নীতির কোনো সুযোগ আমরা এই সিস্টেমের মধ্যে রাখিনি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আবেদন গ্রহণ করে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি আমলে নিয়েছেন। একই সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইউক্রেন। রবিবার কিয়েভে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, ইরানি শাহেদ ড্রোন ও ক্রুজ মিসাইল ধ্বংস করতে ইউক্রেনের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা মিত্রদের দীর্ঘমেয়াদী নিরাপত্তায় কাজে লাগবে বলে আশাবাদী জেলেনস্কি। ইউক্রেন এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের ড্রোন ইন্টারসেপ্টর প্রযুক্তি বিক্রি ও সামরিক প্রশিক্ষক পাঠাতে প্রস্তুত। এর মাধ্যমে বিশ্বজুড়ে তাদের প্রতিরক্ষা সক্ষমতা ও গুরুত্ব তুলে ধরতে চাইছে কিয়েভ। রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।